ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আমাদের আলোচনার বিষয় প্রশ্ন ফাঁস, কোটা, তরুণরা আর কতটা হতাশ হবে। সেলিম খান, প্রশ্ন ফাঁস মানে কোটা আন্দোলন একটা চলছে, যে একটা বিরাট অংশ কোটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে, কিন্তু আসলে বন্ধ থাকলেও ডিসিশনটা এখনো পরিপূর্ণ হয়নি যে এটা কি হবে। পাশাপাশি শুরু হচ্ছে সব ধরনের পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং চাকরির পরীক্ষারও প্রশ্ন ফাঁস। আসলে স্টুডেন্ট বা তরুণদের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের ভবিষ্যতের কথা যদি বলি, যে ভবিষ্যতে তারা আসলে কি করবে, তারা কোথায় যাবে এখন? প্রথম কথা, আপনি যে আমি কোটার কথা দিয়ে আসি, আপনার প্রথম বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে আপনি কোনো নাগরিক, সব নাগরিকই সংবিধানের দৃষ্টিতে সমান এবং কারো প্রতি আপনি বৈষম্য করতে পারবেন না, এবং চাকরিতে সমান সুযোগ পাবে। হ্যাঁ, সবার সমান সুযোগ পাবে, এটা একদম মানে সংবিধান লিখিত আকারে আছে। কিন্তু ওর এখানে একটা ব্যত্যয় করা আছে, যেটা কিন্তু খুবই যৌক্তিক ব্যত্যয়। সেটা আপনি এই উপমহাদেশের ভারত, পাকিস্তান সব জায়গায় পাবেন, যে রাষ্ট্র যদি মনে করে যে সমাজে একটা অসাম্য বিরাজ করছে, এই অসাম্য দূর করার জন্যে কোনো অংশের জন্য সংরক্ষণ বা কোনো কিছু প্রয়োজন, কোটা প্রয়োজন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে রাষ্ট্রের সেই অধিকার করার অধিকার কিন্তু সংবিধান দিয়েছে, এবং এটা নিয়ে প্রশ্ন তোলা বা প্রশ্ন করার অধিকার কিন্তু দেওয়া হয়নি। সেটা হচ্ছে যে মনে রাখতে হবে, সংবিধান সেটাকে দিয়েছিল এইভাবে যে রাষ্ট্র যদি মনে করে যে কোনো অংশ সমাজের থেকে পিছিয়ে পড়ছে, তাহলে কিন্তু কোটার ব্যবস্থা করতে পারে। এবং এটা রাখা বা না রাখা এটা একেবারেই রাষ্ট্রের সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, বাধ্যবাধকতা, এর কোনো বাধ্যবাধকতা ওইভাবে নেই। ঠিক আছে। তো আমাদের যে 2018-র আগে যে কোটা সিস্টেম ছিল, যখন মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বা তার পরিবারের সদস্যদের জন্য যে কোটার ব্যবস্থা 30% করা হলো, এরপর জেলা কোটা, উপজাতি কোটা, নারী কোটা, এসব ধরে প্রায় 56% মানে চাকরি চলে গেল কোটায়, আর 44% থাকলো হচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীদের জন্য। বিষয়টা হচ্ছে যে এইখানেই হচ্ছে বৈষম্য। আপনি যদি দেখে থাকেন যে প্রথম কিন্তু আন্দোলনটা হয়েছিল যে কোটা সংস্কার আন্দোলন, কোটা বিলোপ আন্দোলন কিন্তু কেউ কখনো করেনি। ঠিক আছে। এখনও কিন্তু চলছে যে কোটা সংস্কার। আর কোটা সংস্কারের মধ্যে অনেক কিছু হতে পারে, সেটা আপনি কোনো জায়গায় বাড়িয়ে কমিয়ে একটা অবস্থায় আনতে পারেন। ঠিক আছে। এখন আমাদের এইখানে ভারতের মতো ওই শ্রেণী বিভক্ত সমাজ ব্যবস্থা নেই, এটা মোটামুটি একটা ইউনিফর্মিটি বিরাজ করে। আমরা আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া, তাদের জন্য কোনো সংরক্ষণের বা কোটার ব্যবস্থা করিনি। ফলে এই ক্ষেত্রে কোটার যে আন্দোলনটা চলছে এখন, আপনার হাইকোর্টে তো শেষ পর্যন্ত একটা রায় শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য হয়েছে। ঠিক আছে। এরপরে এটা নিয়ে আজকে একটা স্থিতাবস্থা এসেছে। তা ছাত্ররা সেই বিষয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শেষমেশ সরকার হয়তো একটা সিদ্ধান্ত, ছাত্রদের অবস্থান হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে মানে নির্বাহী বিভাগের একটা আদেশের অনুযায়ী সমাধান। এর মধ্যে তো শুরু হলো আবার কিন্তু প্রশ্ন ফাঁস। এর মধ্যে প্রশ্ন ফাঁস, আমি আপনার দ্বিতীয় বিষয়টিতে আসছি। আপনি যদি প্রথম দেখেন প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত কে, আমি এখন পর্যন্ত যারা ধরা পড়েছে, আমি শুধু পিএসসির কথাই বলি, অন্য কোনো বাদ দিই। পিএসসির আপনি সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক থেকে ড্রাইভার, তার মানে প্রতিটি স্তর আপনি দেখেন যে কতগুলো স্তরে, এর মধ্যে কিন্তু আরও অনেকে আছেন বিভিন্ন স্তরের কর্মীরা। 2 নম্বর হচ্ছে যে একটা প্রশ্ন তৈরি হয়, একজন প্রশ্নকর্তা প্রশ্ন করেন, সেইটা বিভিন্ন হাত দিয়ে ছাপা হয়, ছাপাখানা একটা জায়গা, সেইবার ছাপা প্রশ্নটা গিয়ে পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছায়, তাহলে সেখান থেকে আরও কয়েকটা হাত ঘুরে, ফলে একটা প্রশ্ন হওয়া থেকে শুরু করে পরীক্ষার্থীর কাছে যাওয়া পর্যন্ত অনেকগুলো হাত দিয়ে ঘুরে। ফলে প্রত্যেকটি ধাপের নিরাপত্তা বা প্রশ্ন ফাঁস না হওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। কিন্তু এখানে তাহলে সমস্যা কোথায়, যে সমস্যাটা মানে কোথায় হচ্ছে যে আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমাদের বিবিএস এর জরিপই বলছে যে দেশে প্রতি বছর 20 লাখ তরুণ যুক্ত হচ্ছে দেশের কর্মবাজারে। এর একটা বিরাট অংশ তারা সরকারি চাকরির চেষ্টা করেন।
ঠিক আছে, প্রায় 4 লাখ এই সংখ্যাটা যদি আমরা 4 সরকারি লাখ তার বেশি, বেশি। মানে আমি শুধু আপনি বিসিএস দিয়ে 4 লাখ হিসাব করছেন, এর বাইরে অন্য আপনি প্রাইমারি শিক্ষকের আবেদনের দেখেন যে 10 লাখের অফিস উপরে সহকারী 20 গ্রেডের হ্যাঁ, কর্মকর্তা অনেক এতগুলো গ্রেডে বিভিন্ন শ্রেণীর পদমর্যাদার কর্মকর্তা নেওয়া হয়। তো এরা প্রত্যেকে পরীক্ষা দিচ্ছেন এবং পদের সংখ্যা এবং পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে কোনো ধরনের কোনো সাযুজ্য নেই। আপনার 2000 লোক নেবেন বিসিএসে আমি ধরলাম সর্বোচ্চ ক্যাডার গ্রেডে 2000 লোক নেবেন, সেখানে পরীক্ষার্থী 4 লাখের উপরে, তাহলে প্রতিজন মানে কত করে হয়? তো এই যে তীব্র প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার ফলে কি হয়েছে, আপনার একটা বাজার তৈরি হয়েছে। সেই বাজারে তরুণরা যেমন প্রস্তুতি নিচ্ছেন, একদম জান লড়িয়ে দিচ্ছেন, ঠিক একইভাবে তাদের জন্য চাকরির প্রশ্নপত্র আগে পাওয়া, মানে ধরে নিয়েছেন যে এইখানে সুযোগ পেলেই তার জীবনের কাঙ্ক্ষিত সব কিছু তারা পেয়ে যাবেন। ফলে যে চাকরির যে বাজার, সেই চাকরির প্রশ্নপত্র ফাঁস হলে যে বিপুল এক বাজার, শত শত কোটি টাকার বাজার, মানে এর যে ক্রেতা তৈরি হয়ে গেছে, এইটা তো আপনি সামলাতে পারবেন না। একটু আগে যেরকম বলছিলেন যে এটা অনেকটা মাদকের মতো মানে ছড়িয়ে পড়ছে এবং কেউ এটাকে ন্যায় অন্যায় কোনো কিছু বিচার করছে না। সবার হচ্ছে যে প্রতিযোগিতার ভিড়ে আমাকে প্রথম হতে হবে। আমি যদি কেউ একজন বলছেন না যে না ভাই, এখানে যেটা হচ্ছে যে ক্রেতা যেমন প্রচুর আছে, পাশাপাশি যেহেতু এটা বিরাট বাজার, সো বিক্রেতা অর্থাৎ আজকে আমি হয়তো 10 জনকে গ্রেপ্তার করলাম প্রশ্ন ফাঁসের অভিযোগে, সেই জায়গাটা কিন্তু বন্ধ থাকছে না, আরো 10 জন ওখানে তৈরি হচ্ছে প্রশ্ন ফাঁস করতেছে। একদম ঠিক বলেছেন আপনি তো এই যে আমরা বললাম যে যিনি প্রশ্নকারী এবং যিনি পরীক্ষার্থী, তার মধ্যে কতগুলো ধাপ আছে, ফলে এতগুলো ধাপে এনশিওর করা, আপনি যে 10 জনকে গ্রেপ্তার করলেন, আবার তো ওই জায়গায় নতুন 10 জন তৈরি হয়ে যাবে, নিয়োগ দিতে হবে। এর মধ্যে যে কোনো একটা জায়গা থেকে আপনার প্রশ্নটা ফাঁস হতে পারে এবং এই প্রশ্ন ফাঁস তো শুধু মানে এখন তো হয়নি, এই প্রশ্ন ফাঁস আমাদের এসএসসিতে আমরা peyeছি, এইচএসসিতে পেয়েছি, বিভিন্ন সময় মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং এ, মানে সর্বস্তরে প্রশ্ন ফাঁসের একটা বিরাট মানে চক্র এবং এই চক্রের এত বিপুল পরিমাণ পয়সার লেনদেন এখানে হচ্ছে যে এইটা রোধ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে যে সমাজের মধ্যেও এটার এক ধরনের মান্যতা আসছে যে প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্ন সন্তানের জন্য বা নিজের লোকের জন্য কেনার জন্য তার জন্য তিনি যথাসম্ভব মূল্য দিতে রাজি। এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ। এটা তো একটা অংশের হয়তো পাচ্ছে, আমরা এই মুহূর্তে যদিও প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা দেখছি না, এটা স্থিতি অবশ্য, তারপরেও কোটা নিয়ে যে সমাধান হয়নি, একটা অংশ কোটাতে চলে যাচ্ছে, একটা অংশ প্রশ্ন ফাঁস করতেছে, তারা প্রশ্ন কিনতেছে এবং তারা সেখানে পরীক্ষা দিচ্ছে, ফলে চাকরির যারা এর কোনোটার মধ্যেই নাই, অর্থাৎ প্রশ্ন কিনতে পারতেছে না, তাদের মধ্যে কোনো কোটাও নাই, কোনো কিছুর মধ্যে নাই, তাহলে তারা কি করবে? তারা তো এখন তাদের মধ্যে কি এই হতাশা জন্মানো খুব স্বাভাবিক না যে আমার আর পরীক্ষা দিয়ে কোনো লাভই নাই? একদম আপনার মানে আপনি ঠিক বলেছেন যে এইটা হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে 50% জনগোষ্ঠীর 50% কিন্তু তরুণ। একটা জরিপে বলা হচ্ছে যে এদের 39% অলস সময় কাটাচ্ছেন। অলস সময় মানে কি? অলস সময় মানে তিনি কিছু করছেন না, মানে যে কাজটা কাজে লাগে কিন্তু কিছু করছেন না বা অলস অবস্থা আছেন এইটা না, কিন্তু হয় তিনি সরকারি বেসরকারি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছেন, ফলে তিনি ওইভাবে কোনো কাজ করছেন না, নতুবা তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাতেও তিনি কোনো কাজ বিদেশ না যাওয়া পর্যন্ত তিনি কাজ করছেন না, ফলে দেশ কিন্তু এদের থেকে বঞ্চিত হচ্ছে। এটি একটি। আপনার আরেকটি জরিপে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউথ লিডারশিপের একটা জরিপ 2023-এ করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে 42% তরুণ আমাদের দেশের বাইরে চলে যেতে চায়, শিক্ষিত তরুণ। কেন? ঠিক এই যে আপনি কারণগুলো বললেন যে এই লোকগুলো যারা কিনতে পারছে না, যারা তাদের কোথায় যাবে? তো বাইরে চলে যাই ভালো, আমার এখানে কোনো হোপ নেই, আমার মানে আশা নেই, তো আমার মামা দাদা নেই, আমার কেনার পয়সা নেই, তো বাইরে যাওয়ার দেখছে। সবচেয়ে বড় যে সমস্যাটা এই সব জিনিসের গোড়ায় যে মানে ভয়ঙ্কর দিক, সেটি হচ্ছে যে তরুণরা ধরেন কোথাও বাইরে যাওয়ার চেষ্টা করলেও পাচ্ছে না, দেশের মধ্যে কোনো চাকরি বাকরি পাচ্ছে না, তাহলে তো সে কিছু করবে, কিন্তু সেই তরুণটা কি কাজ করার পর্যায়ে থাকছে, এইটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। সে যদি বারবার নিরুৎসাহিত হতে থাকে, বারবার যদি সে মানে এইভাবে দেখে হতাশ হয়,
এই হতাশাগ্রস্ত তরুণ কিন্তু আর দেশের জন্য খুব ভালো কিন্তু কাজ করতে পারবে না। আপনি এখন আমাদের 50% ও মানে জনগোষ্ঠীর 50% তরুণ, কর্ম। এই সংখ্যা কিন্তু একটা দেশের জন্য বিরাট বড় Asset. ব্যাপার এবং অ্যাসেট। এইটা যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাতে পারি তাহলে একটা আমাদের যেটা হবে চরম ভুল। আপনার কিন্তু আমাদের জরিপি, এই যে বিবিএস এর জরিপি কিন্তু বলছে যে 15 থেকে 29 বছর বয়সের মধ্যে এই যে জনগোষ্ঠী, এই সংখ্যা কিন্তু ক্রমে কমছে। তার মানে আর 10, 15, 20 বছর বাদে আমাদের দেশে বয়স্ক লোকের সংখ্যা ক্রমে বেড়ে বাড়তে যাবে। থাকবে। ফলে তো এই- এখনই যদি আমরা এই তরুণদের দিকে নজর না দেই, এই তরুণদেরকে যদি আমরা ক্রমে হতাশ করতে থাকি, তাহলে এর ফল কিন্তু এই দেশের মানুষকেই ভুগতে হবে। ছোট্ট করে জানতে চাই, যেহেতু সময় স্বল্পতার একটা ব্যাপার থাকে, সেটি হচ্ছে যে আপনি এইটা বলছিলেন, কিন্তু আমরা যদি দেখি যে 2000 বড় আকারে 2024তম বিসিএস থেকে কিন্তু ভয়ঙ্করভাবে প্রশ্ন আউট হওয়ার একটা নজির তৈরি হলো 2003 সাল থেকে, এবং সেটা ধারাবাহিকতা বাড়তে 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 আসছে 2024 সাল পর্যন্ত আসছে। তো আমরা সরকারের উপরে এই প্রশ্ন ফাঁস বন্ধে আস্থা কি রাখার কোনো উপায় আছে? এখন ধর সরকার কোনো বায়বীয় না, সরকার কিন্তু মানুষ দিয়েই চলে, ঠিক আছে? এখন মুশকিল হচ্ছে যে প্রতিটি স্তরে এ ওর ঘাড়ে দোষ চাপিয়ে, সে তার ঘাড়ে দোষ চাপিয়ে মানে পার পেয়ে যাচ্ছেন। একটা দৃষ্টান্তমূলক শাস্তির কথা কি আপনি বলতে পারবেন যে ওর দৃষ্টান্তমূলক শাস্তি না, হয়েছে বা পারবো না। ও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, উনি আর কোনোদিন উনি পাননি? কোনো কিছুই না। এই যে আপনার একজন ড্রাইভার যার মানে অনেক সম্পদের মালিক, তিনি ঢাকা শহরে 2টো বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, আরও বাড়ি গাড়ি আরও কত কে আছে কে জানে, কিন্তু তার চারপাশের কোনো লোক একজন প্রশ্ন করছে না যে তুমি একটা সাধারণ সরকারি চাকরি, একটা ড্রাইভারি করে কোত্থেকে পেলে? থেকে এই টাকাটা আসলো। ফলে সমাজে এক ধরনের মান্যতা তৈরি হয়েছে। আপনি দেখেন একজন সহকারী পরিচালক বিভিন্নভাবে ছবি দেওয়া হচ্ছে, বিভিন্ন ছবি দেওয়া হচ্ছে এবং তাদের সম্পদের বিবরণ দেওয়া হচ্ছে যে একটা সহকারী পরিচালক কত বেতন পেতে পারে, কিন্তু আমরা কেউ কাউকে প্রশ্ন করছি না। এটা বিভিন্ন স্তরে, এটা কিন্তু না, সব স্তরে সমস্ত তাই, সরকারি, সেটাই। সেটা পুলিশ হোক, অন্য যে কোনো সার্ভিস হোক, সব জায়গায়, ইভেন যে এত টাকা আমাদের কিভাবে পেশাতেও আসে, এই প্রশ্ন আসলে না করা পর্যন্ত কিন্তু কেউ প্রশ্নটা তুলছে একদম না। যতক্ষণ না পর্যন্ত কেউ প্রশ্ন করছেন। আজকে একটি ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম যে আমাদের ধর্মস্থানগুলোর কি সামনে কেউ একটা সাইনবোর্ড এরকম টানাবেন যে আপনার টাকা যদি বেআইনিভাবে হয়, আমি এই মানে টাকা নিব না। হারাম অর্থে ভাবে উপার্জিত হয়, তাহলে এই অর্থ আপনি আমাদের এই ধর্মস্থানে দান করে। এটা মন্দির, মসজিদ, মাদ্রাসা সব কিছুর জন্য হতে পারে। তো এইরকম কিন্তু কোনো কিছু মানে মানুষকে লজ্জা দেওয়ার। একজন কি বললেন যে আমি যে যত টাকা এইভাবে প্রশ্ন আয় করছি ফাঁস করে আয় করছি, সবগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ আল্লাহর করেছি। রাস্তায় খরচ করি। কত বড় অপরাধ! আপনি আরেকজনের সর্বনাশ করে আপনি বলছেন আল্লাহর রাস্তায় খরচ করেছি। মানে এত বড় নৈতিক অধঃপতন। মানে আমাদের আসলে নৈতিকতার মানদণ্ডটা নামতে নামতে এমন জায়গায় পৌঁছেছি যে আমাদের আসলে কোনো কিছুই নাড়া দিচ্ছে না আমাদেরকে। আমাদের শেষ করতে হচ্ছে, সময় স্বল্পতা। আমরাও চাই যে যুবকরা কোনোভাবেই যেন হতাশাগ্রস্ত না হয়। একবার তারা হতাশাগ্রস্ত হয়ে পড়লে আসলেই তাদেরকে একটা জায়গায় ফিরিয়ে আনা, এবং দেশ ক্ষতি হবে, সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশেরও বড় ধরনের ক্ষতি হবে। আমরাও চাই যে একটা কোটা ব্যবস্থার একটা যৌক্তিক সমাধান হোক এবং পাশাপাশি কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁস না হোক, সেটা আমাদের চাওয়া, এবং আমরা মনে করি গভর্নমেন্ট এই ব্যাপারে সবচেয়ে বেশি নজর দেবে। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো আয়োজন। দেখা হবে পরের পর্বে। রবি থেকে বৃহস্পতি থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে, থাকুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সঙ্গে।